শেয়ার মার্কেটের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো হাউ টু ইনভেস্ট ইন স্টক। আমরা কিভাবে একটা ভালো স্টকে ইনভেস্টমেন্ট করতে পারি বা পারবো সেটা আমরা দেখব। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রতিদিন বাজারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা স্টক, এ বলে এটা কিনুন, ও বলে ওটা কিনুন। আমি এখানে আজকে কোনো স্টক আপনাদের কেনার জন্য পরামর্শও দেব না এবং কেনার জন্য ফোর্সও করব না। আমি শুধু আপনাদের আজকে শেখাবো কিভাবে একটি স্টক, আপনি ভালো স্টক নির্বাচন করবেন। চলুন, তার আগে আমাদের আরো কিছু বিষয় জেনে নিতে হবে। সেটি হলো ইনভেস্টমেন্ট তো আমরা করব, কিন্তু সেই ইনভেস্টমেন্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। মার্কেটে বা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে থাকবেন যে ভিডিও চলে, এই 500 টাকা, এই 1000 টাকা নিয়ে এসে লাখপতি হয়ে গেছি। এসব গল্প কথা। শেয়ার মার্কেটে টাকা রোজগার করা অত সোজা ব্যাপার নয়। তার জন্য অনেক দিনের অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সেটা হয়তো কারো 5,000, 10,000 থেকে শুরু হতে পারে, কিন্তু সেটা প্রয়োজন হয় অর্থের। ওই 100 টাকা, 200 টাকা, 500 টাকায় আনলাম বললো লাখপতি হয়ে যাবে, এটা আসলে গল্প কথা ছাড়া আর কিছুই নয়। চলুন প্রথমে আমরা জেনে নেব আপনি কি ধরনের ইনভেস্টার। এইটা আগে সব থেকে বড় বিষয় আপনাকে জানার জন্য। আগে আপনাকে জানতে হবে আপনি কি ধরনের ইনভেস্টার। এটা যদি আপনি আগে জেনে যান তাহলে আপনার ইনভেস্টমেন্ট করতে কোনো অসুবিধা হবে না। তার আগে জেনে নেব আমরা, আপনাকে আমি জানার জন্য সাহায্য করছি, সেটা হলো কত ধরনের ইনভেস্টার হয়। একটা হয় ইনস্টিটিউশনাল। তারা কারা? তারা মূলত হলো ব্যাংক বা বড় ইনস্টিটিউটের ফান্ড ম্যানেজার। কি জানলাম? প্রথমে হলো একটা বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার। এদের কাছে অঠেরি টাকা, এদের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। তারপর আরেক ধরনের ইনভেস্টার হয়, তারা হলো প্রফেশনাল, পেশাদার। আসলে বলতে গেলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই পেশাদার হয়ে থাকে, কিন্তু আমি এখানে আপনাদের একটু ভালো করে বোঝাবার জন্য এই ইনস্টিটিউশনাল ইনভেস্টারদেরকে প্রফেশনাল ইনভেস্টার থেকে একটু আলাদা রেখেছি, কারণটা একটু পরে বলছি। আরেক ধরনের ইনভেস্টার হয় অপেশাদার বিনিয়োগকারী, আনপ্রফেশনাল। আর মার্কেটে সব থেকে বেশি লস খায় এই আনপ্রফেশনাল ইনভেস্টাররা। কেন লস খায়? কারণ এরা সঠিক জ্ঞান, আমি বলবো না, সঠিক কোনো একটি শেয়ার নির্বাচনের জন্য সেই শেয়ার সম্পর্কে কি কি বিষয় জানা দরকার সেগুলো সঠিক ধারণা থাকে না। একদিক থেকে বলতে গেলে জ্ঞানী, সঠিক জ্ঞান থাকে না। কিন্তু একটু যদি আমরা জেনে নেই কোনো একটা স্টক নির্বাচনের জন্য কি কি দিকগুলো থাকলে সেই স্টকটি ভালো স্টক হতে পারে, তাহলে এই যারা আনপ্রফেশনাল ইনভেস্টার, অপেশাদার বিনিয়োগকারী, তারাও ভালো প্রফিট করতে পারবে। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আর পেশাদার বিনিয়োগকারীদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করা। এদের এছাড়া আর কোনো নেই, লক্ষ্য নেই। শেয়ার মার্কেটে এসেছি, শেয়ার মার্কেটে যাই করি, যেভাবে হোক ইনভেস্টমেন্ট করে অর্থ উপার্জন করব। কিন্তু অপেশাদার যারা, তারা কারা হয়? এমনি সাধারণ ব্যবসাদার, চাকরিজীবী, ছাত্র। এদের লক্ষ্য কি থাকে?
অতিরিক্ত একটি অর্থ উপার্জন করা। মানে আমাদের যে পকেট মানি হয়, সেই পকেট মানিকে সঞ্চয় করে কারো কাছ থেকে, বন্ধুর কাছ থেকে জেনেছি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে বেশি পয়সা পাওয়া যায়, তাই জন্য শেয়ার মার্কেটে লাগিয়ে দিলাম, তারপর সব ফুটিয়ে বসে থাকলাম। তাই অন্যের পরামর্শ না নিয়ে নিজে অল্প বিস্তর হলেও একটু জেনে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে আমাদের লসের মুখ দেখতে হবে না। তাহলে আশা করি আপনি বুঝে গেছেন আপনি কি ধরনের ইনভেস্টার, আপনি কি ধরনের বিনিয়োগকারী সেটা আপনি বুঝে গেছেন। আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, না পেশাদার বিনিয়োগকারী, না অপেশাদার বিনিয়োগকারী। আশা করি এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এইসব ভিডিও দেখবে না, কারণ তাদের কাছে অথেল ইনফরমেশন, তারা আরো অভিজ্ঞ ব্যক্তি হয়, তারা এর জন্য আরো খুব স্টাডি করে, অনেক পড়াশোনা করে। কেউ কেউ পেশাদার দেখলেও দেখতে পারে। এই ভিডিওটি মূলত যারা অপেশাদার বিনিয়োগকারী, মানে এরা সক্রিয়ভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে না, এরা মূলত অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য মাঝে মাঝে বা ছোট বয়স থেকে, কেউ কেউ ছোট বয়স থেকে করতে শুরু করে, কিন্তু অনেকেই আমাদের ভারতের মতো দেশে সেই সুযোগ পায় না। কারণ ইনভেস্টমেন্টের জন্য আগে কি দরকার, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সাথে সাথে নলেজ। সেই নলেজটা আমাদের মধ্যে সবাইকার মধ্যে থাকে না। তাই আমরা সঠিক লক্ষ্য, মানে সঠিক পথ খুঁজে পাই না কোন পথে গেলে ইনভেস্টমেন্ট করব। চলুন আর বেশি না বকে এবার মেন বিষয়ে আসা যাক। আশা করি আপনি জেনে গেছেন আপনি কি ধরনের ইনভেস্টার বা বিনিয়োগকারী। বিনিয়োগ করতে গেলে আমাদের স্টক সিলেকশন করতে হয়। সেই স্টক আমরা কিভাবে সিলেকশন করব, কিভাবে আমরা একটা শেয়ার বা স্টককে নির্বাচন করব, সেটা জেনে নেব। প্রথমেই আমাদের জানতে হবে যে স্টকটি আমি নির্বাচন করি, আমি কোনো এখানে কোম্পানির নাম বলবো না, তার একটাই কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। পরবর্তী সময়ে আপনারা যদি কমেন্টসে লিখে জানান এই স্টক সম্পর্কে বিস্তারিত ভিডিও করুন, তখন কোনো একটা পার্টিকুলার বা একটা কি দুটো স্টক নিয়ে আমি তাদের পজিটিভ ফ্যাক্টরগুলো, নেগেটিভ ফ্যাক্টরগুলো আপনাদেরকে বর্ণনা করে বলবো। আজকে শুধু আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি একটা ভালো স্টক নির্বাচন করতে পারবেন একজন সাধারণ ইনভেস্টর হয়ে। পরবর্তী সময়ে আপনাকে পোর্টফোলিও তৈরি করাও শেখাবো, কিন্তু সেটা এই ভিডিওর সঙ্গে করলে হয়তো অনেক বড় ভিডিও হয়ে যেত। তাই জন্য আজকে অত বড় ভিডিও না করে আজকে সামান্য আমরা শিখব কিভাবে আমরা একটা ভালো স্টক নির্বাচন করতে পারি। প্রথমেই দেখতে হবে কোম্পানিটি কোন সেক্টরের অন্তর্গত। সেক্টর বলতে আমরা যে কোনো স্টক যখনই কিনতে যাব সেটা একটা কোম্পানির নাম হয়, আমরা জানি এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি, যে কোনো, এবং সেটা একটা যে কোনো সেক্টরে কাজ করে। যেমন আমি একটা উদাহরণ সাপেক্ষেই ধরে বলছি, এসবিআই কোন সেক্টরে কাজ করে? ব্যাংকিং। আশা করি বুঝে গেছেন সেক্টর বলতে আমি কি বোঝাতে চেয়েছি, আর বিস্তারিত বললাম না। ব্যাংকিং সেক্টর বা মেটাল সেক্টর, এফএমসিজি বলতে ফুড কন্টেনার, ফার্মাসিউটিক্যাল সেক্টর বলতে মেডিসিনাল, এটসেট্রা। এরকম অনেক সেক্টর আছে। আপনাদেরকে দেখতে হবে বর্তমান সময়, মানে আপনি যে সময়ে ইনভেস্টমেন্ট করছেন সেই সময় মার্কেটে কোন সেক্টর গ্রোথ করছে, আপনাকে প্রথমে সেইটা লক্ষ্য রাখতে হবে। এবং সাথে সাথে এটাও লক্ষ্য করতে হবে 1 বছর, 1 ইয়ার পয়েন্ট অফ ভিউতে, 5 ইয়ার পয়েন্ট অফ ভিউতে, 6 মান্থ পয়েন্ট অফ ভিউতে। এই যে তিনটা আপনাকে বললাম, এই তিনটা 1 ইয়ার, 5 ইয়ার
এবং 6 মান্থ, এই 3টা পয়েন্ট অফ ভিউতেও আপনাকে জানতে হবে কোন সেক্টর ক্রমাগত গ্রোথ করে চলেছে। আপনাকে সেই সব সেক্টরগুলিকে আগে নির্বাচন করতে হবে। সেক্টর তো নির্বাচন হয়ে গেল, এবার যেটা করতে হবে, কোম্পানিটি কি ধরনের মার্কেট ক্যাপিটালের আন্ডারে পড়ে। অর্থাৎ শেয়ার মার্কেটে 3 ধরনের মার্কেট ক্যাপিটাল আছে, একটা হলো স্মল ক্যাপ, আর একটা হলো লার্জ ক্যাপ, আর মিড ক্যাপ। এখানে স্মল ক্যাপ বলা হয় তাদেরকেই যাদের ক্যাপিটাল মানে সেই কোম্পানির অর্থ 5,000 কোটির নিচে থাকে। কত বললাম? 5,000, বিলো 5,000 রুপিস করোড়। 5,000 কোটির নিচে যখন সেই কোম্পানির অ্যাসেট থাকবে তখন সেটাকে আমরা স্মল ক্যাপের আন্ডারে ধরব, এবং লার্জ ক্যাপটা ধরব যখন 20 কোটির উপরে অ্যাসেট থাকবে, আর মিড ক্যাপটা আমরা ধরব 5,000 থেকে 20,000 করোড়ের বেশি। কেন এখানে আমি কোম্পানি মানে একটা কোম্পানি মার্কেট ক্যাপিটাল কত সেটা জানতে বলেছি? কারণ স্মল ক্যাপ কোম্পানিগুলো মূলত যেগুলো নতুন নতুন কোম্পানি হয়েছে সেই কোম্পানিগুলোকে বলা হয়, কারণ এদের মার্কেট ক্যাপিটাল খুবই কম থাকে এবং এদের রিস্ক ফ্যাক্টরও খুব বেশি থাকে। অন্যদিকে যখন আমরা লার্জ ক্যাপ মার্কেট ক্যাপিটালের দিকে যাব তখন এদের মার্কেট ক্যাপিটাল বেশি থাকার দরুন আমাদের রিস্ক ফ্যাক্টরটা কিছুটা হলেও কমে যায়। আশা করি আপনাদের বুঝাতে পারলাম যে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ জিনিসটা কি। এবং আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন সেখানে দেখবেন যে 50% লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করা আছে, আর 20% ধরুন স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা আছে। আমি এটা উদাহরণ সাপেক্ষে বলছি, পরবর্তী সময়ে যখন আপনাদের পোর্টফোলিও বানানো শেখাবো তখন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কিভাবে কত পার্সেন্ট অ্যালোকেশন করতে হয়। দেখা যাবে 30% মিড ক্যাপে করা আছে। তাই জন্য আপনি যে স্টকটি নির্বাচন করছেন তার রিস্ক ফ্যাক্টরটা আপনাকে জানতে গেলে আপনার যে কোম্পানিটা কোন ক্যাপিটালের আন্ডারে পড়ে সেটা আপনাদেরকে জেনে নিতে হবে। ফার্স্টে জানতে হবে কোন কোম্পানিটি কোন সেক্টরের অন্তর্গত, সেটা গ্রোথ করছে না করেনি। না হলে আপনি দেখলেন একটা স্টক নিয়ে নিলেন, সেটা কারো কথা শুনে সেটা গ্রোথই করছে না, কারণ বর্তমান সময়ে সেই সেক্টর গ্রোথই করছে না, তাই জন্য সেই স্টকও গ্রোথ করছে না। তখন আপনার লস খাবেন বলতে কি, টাকাটা সেখানে জমা হয়ে রয়ে গেল। আবার আপনি ধরো এমন একটি কোম্পানি নিয়ে নিলেন যেটা আপনার ধরুন রিস্ক ফ্যাক্টর খুবই কম, মানে রিস্ক ফ্যাক্টর আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা খুবই কম, কিন্তু আপনি স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দিলেন আর পরের দিনই মার্কেট পড়ে গেল আর সে স্টকও পড়ে গেল, তখন আপনি প্যানিক হয়ে যাবেন। তাই জন্য আপনার রিস্ক ফ্যাক্টরটা আগে নির্বাচন করতে হবে যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন, তার উপর বেস করে আপনাকে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ এই 3টা ক্যাপিটাল নির্বাচন করতে হবে, মধ্যে একটা নির্বাচন করলেই হবে। এরপরে যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হলো কোম্পানি কি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমের দুটা স্কিপ যদি আমরা অতটাও যদি নজর না দিই, এখানে আমাদের নজর দিতেই হবে, কারণ এইটার ওপরই সবই কিছু নির্ভর করে আছে। আপনার কোম্পানি পরবর্তী সময় কীরকম নির্ভর করবে মানে গ্রোথ করবে তা এইটার উপরই নির্ভর করে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেসিক যেটা আমাদের দেখতে হবে প্রোমোটার হোল্ডিং। একটা ভালো কোম্পানি নির্বাচন করতে গেলে তার প্রোমোটার হোল্ডিং অবশ্যই 50%-এর উপরে আপনাকে আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং এফআই মানে ফরেন ইনভেস্টাররা
সেটাও 10%-এর উপরে আছে কিনা দেখতে হবে। এখানে কিছুটা কম হলেও 10%-এর কাছাকাছি রয়েছে। এবং ডিআই মানে ডোমেস্টিক ইনভেস্টাররাও 10%-এর উপরে আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। এখানে রয়েছে 12%, এটা খুবই ভালো দিক। এবং পাবলিকরা তো থাকবেই, পাবলিক মানে আপনার আমার মতো সাধারণ ব্যক্তি। আর আদার্স বলতে যেটা বোঝায় কিছু মিউচুয়াল ফান্ড, তারা এই সেক্টরে ইনভেস্টমেন্ট করে থাকে। এটা একটা আমি র্যান্ডম একটা আদর্শ বলা যায় না, একটা ভালো কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি। এবং সাথে সাথে বলেও দিচ্ছি যে কত পার্সেন্ট থাকলে সেটা ভালো হতে পারে। যেমন আমি বললাম, প্রমোটার থাকতে হবে অ্যাপ্রক্সিমেটলি 50%-এর অ্যাবাভ, এফআই থাকতে হবে 10%-এর অ্যাবাভ, ডিআই থাকতে হবে 10%-এর অ্যাবাভ। তারপরে বাকি যা থাকলো সেটা অতটা গুরুত্ব না দিলেও চলে। কিন্তু এই তিনটি প্রমোটার, এফআই, প্রমোটার বলতে কোম্পানির যে মেন, যে যারা কোম্পানি করেছিল, যারা একসঙ্গে গোষ্ঠীভূতভাবে, সেই প্রমোটার, প্রথম মালিক যারা, এই প্রমোটাররাই সবকিছু প্রমোটারের উপরেই সবকিছু নির্ভর করে, এরাই সবকিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনার যদি স্টকে প্রমোটার দেখা গেল 20% রয়েছে, খুবই কম, এফআই দেখা গেল 5%, এবং ডোমেস্টিক ইনভেস্টার দেখা গেল আরও 5%, আর সব রয়েছে পাবলিক, তখন সেই কোম্পানির স্টকটি খুবই রিস্কি হয়ে যায়। কারণ পাবলিকের হাতে কোম্পানির যখন অধিক স্টক চলে যায়, তখন সেটা আর সেফ স্টক হয় না। আশা করি আমি বোঝাতে পারলাম। এবারে আমরা চলে যাব পরের যে বিষয়টি, সেটি হলো কোম্পানির ঋণের পরিমাণ। এটি হচ্ছে ভিভিআই। আমাদের অবশ্যই দেখে নিতে হবে কোম্পানির ঋণ কত। আমি এরপরে এই ভিডিওটি ডিসকাশনের পর আপনাদের যে কোনো একটা র্যান্ডম স্টক আপনাদের খুলে দেখিয়ে দেব, যে তাদের একটা ভালো কোম্পানি স্টক খুলে দেখিয়ে দেব যে তার কি ধরনের, তার যেহেতু এটা শিক্ষামূলক ভিডিও, তাও আমি একটা এমনি র্যান্ডম স্টক খুলে আপনাদের দেখিয়ে দেব যে কি ধরনের হলে সেটা আমরা ভালো স্টক বলতে পারি। ডিআই, যে কোনো কোম্পানির এই ডেট যত বেশি থাকবে কোম্পানিটি, সেটি পক্ষে ভালো নয়। কারণ ডেট বেশি থাকলে তাকে ঋণ বেশি দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডেট বেশি থাকে, যেমন ব্যাংকিং সেক্টরের স্টকের ক্ষেত্রে, সেখানে আমরা দেখব যে ডেট অবশ্যই সেখানে কিছুটা হলে বেশি থাকে। চলুন এর পরে যে ফ্যাক্টরটা আমাদের দেখা উচিত সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে ভিভিআই। প্রথমে যেগুলো দেখলেন সেগুলো তো দেখলেন, তারপরে দেখতে হবে আপনাকে কোম্পানির রেভিনিউ বলতে রেভিনিউ, প্রফিট এবং নেট ওয়ার্থ, মানে তার টোটাল যে অ্যাসেটটা রয়েছে। রেভিনিউ বলতে সে যে টাকাটা ইনকাম করছে, এবং যেটা ইনকাম করছে এবং সাথে সাথে যে প্রফিটটা করছে, সেটা ইয়ার ওয়াইজ ইয়ার এইরকমই একটা প্যারালাল ভাবে বৃদ্ধি হচ্ছে। আমি এখানে একটা র্যান্ডম কোম্পানি স্টকে উদাহরণ আপনাদের দিচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার ওয়াইজ ইয়ার তাদের রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে, তাদের প্রফিট যেটা, সেটা রেভিনিউটাও বৃদ্ধি পাচ্ছে, প্রফিটও বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে তার যে টোটাল সম্পত্তি, অ্যাসেট, ওর্থ, সেটাও বৃদ্ধি পাচ্ছে। এবং আমি এর সাথে সাথে একটা বি কোম্পানি দেখাচ্ছি, যেখানে আমরা দেখব ইয়ার ওয়াইজ ইয়ার রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে না, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো আবার কমছে, কখনো আবার একটু বেড়ে গিয়ে রয়ে যাচ্ছে। এবং অন্যদিকে প্রফিট মাইনাসে চলে গেছে, এবং তার যে তার যে টোটাল সম্পত্তি, সেটাও মাইনাসে চলে গেছে। এখানে এই চার্টের মাধ্যমে আপনি যে কোনো সাধারণ ব্যক্তিকে দেখালে
সে বলে দিতেই পারবে যে আপনাকে কোন কোম্পানিতে ইনভেস্ট করা দরকার। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কেন আমাদের রেভিনিউ, প্রফিট এবং টোটাল অ্যাসেট সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আমি এখানে একটা ভালো কোম্পানিরই একটা 3টে চার্ট এবং আর একটা বি কোম্পানি যেটা অতটা ভালো নয়, দুটো কোম্পানির আপনাকে দেখালাম তাদের চার্ট প্যাটার্ন। অবশ্যই এখানে যে কেউ বলবে যে এ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা লাভদায়ক। আশা করি এই চার্টের মাধ্যমে আর কিছু বলার দরকার নেই, আপনারা খুব সহজেই বুঝে গেছেন। এবার আমাদের দেখতে হবে যেটা চার্ট প্যাটার্ন। সবই তো জানলাম, এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্ন আমাদের 5 ইয়ার বা 3 ইয়ার এরকম প্যাটার্নে দেখলেও হবে। এখানে আমি দুটো এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদের তুলে ধরেছি দু রকম চার্ট প্যাটার্ন। এ নম্বর চার্ট প্যাটার্নে আমরা দেখছি 5 বছরের একটি চার্ট প্যাটার্ন, যেখানে বছরের পর বছর একটি নির্দিষ্ট হারে মানে কখনো নামছে উঠছে হলেও আপ ট্রেন্ড কন্টিনিউয়াস বজায় রয়েছে। কিন্তু অন্যদিকে আমরা বি চার্ট প্যাটার্নে দেখছি একবার নামলো, তারপর কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট দেওয়ার পর আবার নিচে চলেছে। এই যে চার্ট প্যাটার্ন দেখে যে কেউ বলতে পারবে এই চার্ট প্যাটার্নটি খুবই ভালো। কিন্তু এখানে আপনাকে শুধু আমি উদাহরণ দেওয়ার জন্য দুটি চার্ট দেখালাম। আপনি যখন কোনো চার্ট দেখবেন সেখানে অবশ্যই তার 6 মান্থ, তারপর 1 ইয়ার, তারপর 5 ইয়ার এবং অল যে তার জবে থেকে হয়েছে, এই যে চার্ট প্যাটার্নটি আপনি অবশ্যই লক্ষ্য করবেন। এই তিনটি 6 মান্থ, 1 ইয়ার, 5 ইয়ার এবং অল, এই চারটি দেখবেন। যেখানে সবসময় তো এরকম হবে না যে এরকম করে উঠে গেছে, কোথাও দেখবেন একটু এতটা উঠে যাওয়ার পর আবার নেমেছে, উঠেছে নেমেছে করে, কিন্তু একটা ট্রেন্ড আপনি লক্ষ্য করতে পারবেন এইরকম কন্টিনিউয়াস আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ড যেন সবসময় থাকে। মার্কেট যখন দাঁড়াবে তখন দাঁড়িয়েছিল, যখন এই পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানি দীর্ঘদিন দাঁড়িয়েছিল, তারপর আবার উঠছে। কিন্তু উল্টে দেখে যখন আমি বি কোম্পানিকে দেখছি তখন এর তেমন কিছু নয়, এর সবসময় ডাউন ট্রেন্ড বজায় রয়েছে। তাহলে আপনাকে এই ধরনের কোম্পানি থেকে সরে থাকতে হবে। এটা আশা করি বোঝাতে পারলাম। এরপরে এই কয়েকটা জিনিস দেখলেই আপনাদের হয়ে যাবে, আশা করি দেখে একটা স্টক নির্বাচন করতে পারবেন। কিন্তু আপনাদের প্রফেশনাল ইনভেস্টর হতে গেলে আরো কিছু জিনিস আপনাদের জানতে হবে। সেটা হলো প্রাইস টু আর্নিং রেশিও, পি রেশিও। সেটা কোথা দিয়ে দেখতে পাবেন সেটা আমি দেখিয়ে দেব, কিন্তু আগে বুঝিয়ে দিই পি রেশিওটা আসলে কি। একটা এ কোম্পানি স্টকে, আমি একটা স্টকের নাম নিলাম এ কোম্পানি, তার শেয়ার প্রাইস 100 টাকা, আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এবং সেই 100 টাকা তার আর্নিং পার শেয়ার দিয়ে যখন আমরা ভাগ করছি, আর্নিং পার শেয়ার কি, একটা কোম্পানিতে যদি 100টা স্টক থাকে এবং সেই কোম্পানিটি যদি 1000 টাকা আর্নিং করে, এই 1000 থেকে 1000কে যখন আমি 100 দিয়ে ডিভাইড করব তখন আমি 10 পাবো। এই 10ই হলো পার শেয়ার পিছু আর্নিং। এখানে সেটাই বলেছে আর্নিং পার শেয়ার, মানে প্রত্যেকটা শেয়ার পিছু আমার কত টাকা করে আর্ন হচ্ছে। এই আর্নিং পার শেয়ারকে যখন আমি মার্কেটের যে শেয়ার প্রাইস তাকে দিয়ে ভাগ করব, তখন একটা ভ্যালু পাবো। সেটা কত না 10। 100কে 10 দিয়ে ভাগ করলাম, আমি এখানে ধরে নিলাম আর্নিং পার শেয়ার হচ্ছে 10। আমি আগেই বুঝিয়ে দিয়েছি আর্নিং পার শেয়ার কি।
এই 10, আমার শেয়ার প্রাইস কত? 100 টাকা। 10 দিয়ে ভাগ করলে আমার আর্নিং পার শেয়ার দাঁড়াচ্ছে কত? 10 দাঁড়াচ্ছে। দ্বিতীয় বছর আমার শেয়ার প্রাইস ঘুরে ফিরে একই সময়ে সেই 100 টাকা রইল, কিন্তু আমার আর্নিং পার শেয়ার 20 টাকা হয়ে গেছে। আমি তখন 20 দিয়ে 100কে ভাগ করব। 20 দিয়ে 100কে ভাগ করলে 2, 5 10, 5 বাড়ালো। তার মানে আমি এর দ্বারা বুঝতে পারলাম আমার শেয়ারের ভ্যালু, আসলে এই আর্নিং পার শেয়ার দিয়ে আমাদের শেয়ারের ভ্যালুটা কতটা কমছে না বাড়ছে সেটা জানা যায়। প্রকৃত ভ্যালুটা না কত টাইম বেশি না কত টাইম কম, এটা আমরা জানতে পারি। যেমন এখানে আমি জানতে পারলাম যে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর আমাদের শেয়ার ভ্যালু বাড়ার কথা, 100 টাকা থাকার কথা নয়। কিন্তু 100 টাকা থাকার জন্য আমার পিই রেশিও কমে গিয়েছে, 5 হয়ে গেছে। তাহলে এই সময় আমার ইনভেস্টমেন্টের দারুণ টাইম, কারণ পি সাপেক্ষে, মানে এই পি রেশিও সাপেক্ষে, প্রাইস পার আর্নিং এর সাপেক্ষে শেয়ার ভ্যালুর দাম কম। তাহলে শেয়ার যখন বাড়বে তখন আমার প্রফিট হবে। পি রেশিও যখনই কম দেখবেন তখনই বুঝবেন শেয়ারটা একটা ভালো পজিশনে রয়েছে, ইনভেস্টমেন্টের পারফেক্ট টাইম, সেটা আমি বোঝালাম। এবং তারপরে আমি আবার দেখিয়েছি যে যখন আমি তৃতীয় বছর যাচ্ছি শেয়ারটা তারপরই 200 টাকা হয়ে গেল, কিন্তু কোনো বিশেষ কারণ ঘটত, হয়তো আর্নিং পার শেয়ার কমে গেছে আর্নিং পার শেয়ার, মানে প্রত্যেক শেয়ার পিছু ইনকাম কমে গেছে। তখন আমার এটা কত দাঁড়াবে? 20। পি রেশিও হাই হচ্ছে। প্রথমে দেখলাম আমরা এখান থেকে যখন এখানে গেল কমলো, তারপর এখান থেকে যখন এখানে এলো তৃতীয় বছর আর্নিং পার শেয়ার বেড়ে গেছে। তাহলে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে যে এখন স্টকটি হাই প্রাইসে চলছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী সময়ে আমি পি রেশিও নিয়ে বিস্তারিত ভিডিও করে দেব। আপাতত এটুকু বুঝলেই চলবে, আগের বছরের তুলনায় যদি বর্তমান সময়ে যদি পি রেশিও কিছুটা কমে যায়, মানে আগের পি রেশিওর তুলনায়, তাহলে অবশ্যই বুঝবেন শেয়ারটা আন্ডার ভ্যালু রয়েছে। এবং আগের বছরের তুলনায় যদি পরের বছরে, মানে দ্বিতীয় বছরের তুলনায় যদি তৃতীয় বছরের সাপেক্ষে আমরা দেখি যে পি রেশিও বেড়ে গেছে, তাহলে তার শেয়ারের প্রাইস ওভার প্রাইস রয়েছে। এখান থেকে আমাদের সতর্ক হয়ে যেতে হবে আর এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। এছাড়াও আরও একটা জিনিস যেটা দেখতে হয় সেটা হলো বুক ভ্যালু, প্রাইস টু বুক ভ্যালু। এখানে মার্কেট প্রাইস পার শেয়ার, মানে প্রত্যেক শেয়ারের যে মার্কেট প্রাইস সেই তাকে বুক ভ্যালু পার অ্যাসেট। বুক ভ্যালু আসলে আর কিছুই নয়, বুক ভ্যালু হচ্ছে আমার যে টোটাল অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটকে টোটাল ডেট থেকে বাদ দিয়ে পার শেয়ার পিছু আমাকে ভাগ দিলে একটা ভ্যালু পাওয়া যাবে, তাকে মার্কেট পার শেয়ার দিয়ে ভাগ করলে আমাদের একটা অ্যান্সার পাওয়া যাবে। এইটুকু এখানে আমি বলে রেখে দিচ্ছি, অত বিস্তারিত জানালে মাথা ঘেঁটে যাবে, না জানলেও চলবে। পি রেশিওটা জেনে রাখুন। পি রেশিওটা আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে যদি কম হয় তাহলে আমাদের সেখানে এন্ট্রি নিতে হবে, এবং দ্বিতীয় বছরের তুলনায় তৃতীয় বছরে যদি বেশি হয় আমাদেরকে সতর্ক হতে হবে। কিন্তু এগুলো কিছু কিছু বিশেষ স্টকে, যখন যেগুলো হাই ডিমান্ডেবল স্টক, মানে কিছু কিছু স্টক থাকে মার্কেটে খুবই ডিমান্ড তাদের বেড়ে যায় ক্রাইসিস, তখন এই পি রেশিও অতটা কাজ করে না, তারা ফোর্সে এগিয়ে যায়, মানে মার্কেটের সঙ্গে সঙ্গে চোঁচা মেরে উঠে যায় এরকম করতে করতে। তারপরে একটা সময় দাঁড়িয়ে পি রেশিও আর পিবি রেশিও অ্যাডজাস্টমেন্ট করে, মানে হোল্ড করে কিছু টাইম, এরকম হোল্ড করে, সাইডওয়ে মুভমেন্ট বলে, সেখানে পিবি রেশিও এবং পি রেশিও অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তারপর আবার গ্রোথ করে। তাই সব সময় কিছু ভালো স্টকের ক্ষেত্রে আমরা এগুলো অ্যাভয়েড করতেও পারি। এখানে শুধু আমি পিবি রেশিওটা বলে দিচ্ছি। পিবি রেশিও কম থাকলে কোম্পানিটি প্রফিটেবল থাকে, আবার অন্যদিকে
পিভি রেশিও ক্রমাগত বৃদ্ধি পেলে কোম্পানিটি লসের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি তোমাদের আমি বুঝাতে পারলাম যে কিভাবে আপনারা একটা ভালো স্টক নির্বাচন করবেন। ছাড়া মানে এইসব বিষয়গুলি ছাড়া আর বেশি কিছু জানার আপনাদের দরকার নেই, কারণ বেশি জানলে মাথা ঘেঁটে যাবে। শুধু এখানে এই পি রেশিও আর পিভি রেশিওটা একটু দেখে রাখলে ভালো। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি পিভি রেশিও হাই বলে, কিন্তু সবসময় পিভি রেশিও হাই হয় না। অনেক ক্ষেত্রে পিভি রেশিও ধরো এই তৃতীয় বছরে 20 আছে, তো যখন চতুর্থ নম্বর বছর যাচ্ছে সেখানে দেখা গেল 15 হয়ে গেছে পি রেশিও, তখন তৃতীয় বছরের সাপেক্ষে পরের বছরে পিভি রেশিও কমেছে, তাহলে আমি বলতে পারি এখানে পিভি রেশিও কম। আমি আবার ইনভেস্টমেন্টের জন্য রিইনভেস্টমেন্টের জন্য একটা প্ল্যানিং করতে পারি। তাই এইগুলো বিষয় নিয়ে এইটা একটু জেনে রাখলে হবে। আর বুক ভ্যালু, আর বুক ভ্যালুটা কি সেটাও বলেছি। বুক ভ্যালু দ্বারা আমি একটি শেয়ারের প্রকৃত প্রাইস জানতে পারি, যে সেটা মার্কেটের সাপেক্ষে ঠিক চলছে না মার্কেটের থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে শেয়ারটি, সেগুলো জানা যায়। শুধু এইটুকু জেনে রাখলে হলে, যদি পিভি রেশিও কম থাকে, সাধারণত 1 বা 1.5-এর কাছাকাছি থাকলে, এটার আমি মান আপনাদের গেস করতে দিতেই পারি, 1 বা 1-এর কাছাকাছি থাকলে ভালো। এবং যখনই 2-এর বেশি হয়ে যায় তখন সেটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যায়। এবং যখন মার্কেট হাই থাকে, মানে মার্কেট ধরো তোমার খুব ফাস্ট গ্রো করছে, তখন এইগুলো অতটা কাজ করে না, পি রেশিও পিভি রেশিও। তবু আপনাদেরকে যেগুলো মেন দেখে রাখতে হবে সেগুলো হচ্ছে কি অবশ্যই এই পয়েন্টগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। র্যান্ডম, কোম্পানিটি কোন সেক্টরের অন্তর্গত এবং সেই সেক্টর প্রফিটেবল কিনা, এবং কোম্পানিটি কোন মার্কেট ক্যাপিটালের আন্ডারে অন্তর্গত সেটা অবশ্যই জানতে হবে। এবং সেই মার্কেট ক্যাপিটাল সেই সেক্টর গ্রোথ করছে কিনা। এবং তারপরে আমাদের জানতে হবে কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের আশা করি বোঝাতে পেরেছি কতটা করে শেয়ার হোল্ডিং থাকতে হবে। এবং কোম্পানিটির ডেট রয়েছে কিনা সেটাও আপনাদের জানতে হবে। তারপরে জানতে হবে কোম্পানির রেভিনিউ, প্রফিট এবং নেট ওর্থ, মানে তার টোটাল যে অ্যাসেট সেটা কতটা, সেটা ইয়ার ওয়াইজ ইয়ার গ্রোথ করছে কিনা সেটা জানতে হবে। তার জন্য আমি এ বি দুটো কোম্পানির চার্ট দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। এবং তারপরে দেখতে হবে চার্ট প্যাটার্ন। এবং পরবর্তী সময়ে যদি আপনারা চান চার্ট প্যাটার্ন নিয়ে বিস্তারিত ভিডিও করতে পারি আমি। আজকে তবে এই অবধি, কিন্তু যাওয়ার আগে এই পি রেশিও এবং পিভি রেশিও সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেটা আমি করে দেব। আপনাদের একটি ভালো স্টক সম্পর্ক আমাদের নেটে সার্চ করে তার কি ধরনের চার্ট প্যাটার্ন রয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। মানে কিভাবে জানবেন আপনারা এই ধরনের তার ডেট আছে কিনা। তার জন্য আমি একটা ভালো কোম্পানি আমি স্টক সিলেক্ট করতেছি, IRCTC। এটা রেল সেক্টরে কাজ করে। আজকে এটা কিছুটা ডাউন হয়েছে 4%, 4% নয় 4 টাকা, 0.47%। এটাকে আপনি প্রথমে 6 মান্থ চার্টে দেখুন একটা নির্দিষ্ট গ্রোথ আছে 59%। তারপরে এটা আপনি 1 ইয়ার চার্ট ফ্রেমে ফেলে দেখুন, সেখানেও দেখছেন একটা নির্দিষ্ট প্রফিট আছে এবং চার্টটা ক্রমাগত উপর দিকে যাচ্ছে। এবং 5 ইয়ার চার্ট ফ্রেমে ফেলে দেখুন, সেখানেও দেখছেন একটা উপরের দিকে যাচ্ছে। এবং ম্যাক্স যেটা সর্বোচ্চ সেখানেও ফেলে দেখলে একই দেখতে পাবেন। এবার একটা র্যান্ডম যে কোনো একটা আমি এখানে গ্রোকে চুজ করে নিলাম। এটা কোনোভাবে প্রমোশনাল ভিডিও নয়, তবু আমি এখানে জিনিসগুলো সহজে দেখা যায় বলে আমি চুজ করলাম। এখানে আমি প্রথমে অল দিয়ে দিলাম, একদম চুজ করে নিলাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা র্যান্ডম ধাপ বাই ধাপ উপরের দিকে উঠেছে। তারপরে এখানে আমরা চলে যাব পিভি রেশিও হাই, অবশ্যই হাই, এবং পি রেশিও অবশ্যই হাই, কারণ এটা
মার্কেটের তুলনায় এটা খুব ফাস্ট গ্রো করেছে কিছুদিন হলো, তাই জন্য এটা হাই দেখাচ্ছে। এই উপরে উঠে যাওয়ার পর আবার যদি কিছুদিন সেটেলমেন্ট হয় তখন আপনারা আমরা এটাকে আবার লো দেখতে পারি। কিন্তু এখানে একটা ব্রেকআউট পয়েন্টে যেহেতু রয়েছে, আমি এটা বলেই দিচ্ছি, এই দেখুন একটা ব্রেকআউট পয়েন্ট, এই এখানে বোঝানো যাচ্ছে কি, হ্যাঁ এখানে মোটামুটি বোঝানোই যাচ্ছে। এই যে ব্রেকআউট, এটা প্রাইস কত ছিল এই জায়গাটায়, এখানে দেখা যাচ্ছে না, আজকেই দেখি না, আজকেই মার্কেট আছে 1038 টাকা। এই 1038 টাকা যদি কিছুদিন সাস্টেন করে তাহলে এখানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো, কারণ এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস। দীর্ঘদিন পর, প্রায় 2021 সালের পর এই পয়েন্টকে আবার সে ব্রেকআউট দিয়েছে। 2021 সালে এখানে একবার হাইয়েস্ট পিক হয়েছিল, তারপর দীর্ঘদিন একটু সাইডওয়ে লোয়ার মুভমেন্ট দেওয়ার পর আবার উপরের দিকে উঠেছে। তাই টেকনিক্যাল চার্ট অনুযায়ী আইআরসিটিসি বর্তমান সময়ে একটি ব্রেকআউট পজিশনে রয়েছে, এবং এটা যদি এই 1000-এর কাছে কিছুদিন সাস্টেন করে তাহলে আমরা একটা লং পজিশনের দিকে, একটা প্রফিটেবল পজিশনের দিকে, মানে মার্কেটটা আরো বেশি গ্রোথ করতে পারে সেই দিকে আমরা যেতে পারি। এবার আমরা দেখে নেবো কি, দেখে রেভিনিউ, আমরা যেটা টোটাল বলেছিলাম সে কতটা কোম্পানি ইনকাম করছে, তার রেভিনিউ কি বাড়ছে ইয়ার ওয়াইজ ইয়ার, হ্যাঁ এখানে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখবো প্রফিট, এটা রেভিনিউ যেটা আমি কোয়ার্টারলি দেখেছিলাম, শর্ট টার্মের জন্য কোয়ার্টারলি দেখতে হয়, কিন্তু যখন আমরা লং টার্মে দেখবো তখন আমরা একটা ইয়ারলি দেখবো। ইয়ারলি এখানে দেখতে পাচ্ছি 2020 পর 21টাকে আমরা এক্সেপশনাল হিসাবে আমরা বাদ দিতেই পারি। তার একটাই কারণ, এখানে এই সময় আমরা জানি করোনা হয়েছিল, তাই তারপরেও মার্কেট কন্টিনিউয়াস গ্রোথ করে গেছে। তারপর দেখবো প্রফিটও ওই 2021 সালে যেহেতু রেভিনিউ কমেছিল, প্রফিটও কমেছিল, তারপরে ক্রমাগত বৃদ্ধি করে গেছে। তারপর তার নিট সম্পত্তি যেটা, সেটাও ক্রমাগত 21-এ তো আর তার সব রেলের সব কিছু বিক্রি করে দিতে হয়নি বা বেচে দিতে হয়নি, সেটাও ক্রমাগত বেড়ে গেছে। তাহলে এটা আমাদের যে আজকে শিখলাম, সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা আইআরসিটিসিকে একটা আমাদের স্টকের আন্ডারে রাখতে পারি। এটা কিন্তু আমি কাউকে কেনার জন্য বলছি না, আজকে মূলত এটা শিক্ষামূলক ভিডিও। এখানে আপনাদের চেনাচ্ছি কিভাবে স্টক আপনারা সিলেকশন করবে। আমি প্রথমে আপনাদের বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে এগুলো বর্ণনা করলাম, তারপর কিভাবে আপনারা এইগুলো জানবেন কোথা থেকে সেটা আপনাদের বলে দিলাম। আপনাদের বললাম একটা সেক্টর দেখুন, এখন আমরা জানি গভর্নমেন্ট সেক্টর উঠছে এবং রেলের সেক্টর উঠছে, তাই জন্য আমি আপনাদেরকে একটা রেলের সেক্টরের স্টক দেখালাম, এবং এই রেল সেক্টর গভর্নমেন্ট সেক্টর, তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারপরে আমি দেখালাম তার ক্যাপিটাল, এটা অবশ্যই লার্জ ক্যাপিটাল। তারপর তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনাদের দেখানো হয়নি, আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিশ্চয়ই এখানে রয়েছে নিচে কোথায় রয়েছে, এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন 24-এর ডেটে আমি আপনাদের বলছি। সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে এখানে রিটেল অ্যান্ড আদার বলতে এটা মূলত যেটা বলছে মানে সাধারণ আমি, এবং আদার ডোমেস্টিক বলতে ডিআই, আর ফরেন ইনভেস্টার মানে এফআই, এই হচ্ছে ইনভেস্টার। এটা সম্ভবত আমি এই চারটেই দিয়েছিলাম আপনাদের বোঝাবার তরে, হ্যাঁ দেখতে পাচ্ছি। তা আপনাদেরকে জাস্ট বোঝালাম কিভাবে আপনারা একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন, পোর্টফোলিও নয়, একটা ভালো স্টক নির্বাচন করতে পারেন। পরবর্তী ভিডিওয়ে আমি পোর্টফোলিও বলে ফেলেছি, পরবর্তী সময়ে আমি আপনাদের কিভাবে একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে হয় সেটাও আপনাদের শেখাবো। বন্ধুরা, ভিডিওটা আর বড় করতে চাই না, আজকে এই অবধি। পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে আবার দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। টাটা, বাই বাই।